হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল ইউনিক থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে সর্বনাশ, ভারতকে কঠিন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস, হায়নাগার, লুৎফারুজ্জামান বাবর। বাহ, ভিডিও টাইটেল দেখে আমার এটাই মনে হচ্ছে যে বাংলাদেশের অন্তরিম যে সরকার গঠন করা হয়েছে সুৎকরের মাধ্যমে, এই ইউনূস বাংলাদেশের প্রশাসন দেখবে বা দেখার জন্য এসেছে, না গঠন করেছে, না ভারতকে ধমকানো চমকানোর জন্য এই সরকার গঠন হয়েছে। ইউনূস ইউনূস সেও ভারতকে ধমকাবে? ইউনূস কেমন একটা হাস্যকর বিষয় না? আরে আমেরিকার চোখ রাগানি আমরা দেখি না। ইউনূস কে? কোন ইউনূস? হয়তো আমার এই ইউনূস ইউনূস করা নিয়ে আপনাদের মনের ভিতর বিশাল একটা রাগ হচ্ছে, বিশাল একটা এরকম ভাব হচ্ছে যে কি বলে ইউনূসকে নিয়ে এই সমস্ত কথা বলছে। দেখুন, ভারতের প্রধানমন্ত্রী নিয়ে কি আপনারা বারবার মানে কটূক্তি করবেন? ভারতের সরকার নিয়ে কটূক্তি করবেন? ভারতকে আপনারা মানে ধমকানো চমকানোর একটা করবেন? এটা তো আমরা মেনে নিতে পারি না। আর আপনারা যদি কায়ের হন তাহলেই কিন্তু চ্যানেলে স্ট্রাইক মারবেন। আপনারা যদি আমার এই প্রতিবাদ মানে আপনাদের যে সমস্ত ভাষা, আপনাদের যে সমস্ত মাইন্ডসেট, তার প্রতিবাদ যদি আমি করি তো আমার চ্যানেলে স্ট্রাইক তো মারছেন আপনারা, কিন্তু স্ট্রাইক মারবেন না যদি সৎ সাহস হয়ে থাকে, যদি শোনার ক্ষমতা থাকে। কোন দুনিয়ায় আছেন? সামান্য কিছু ভিউজ পাওয়ার আশায় আপনারা যেভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন, এতে আপনাদের ভালো হবে না। আমাদের ভালো তো আমরা দেখে নেব, আমাদের ভালো আমরা দেখে নেব, কিন্তু আপনাদের ভালো হবে না। আপনারা যদি মনে করেন যে আপনারা কি না কি উলু হুলু হয়ে পড়েছেন, তাহলে সেটা ভুল ভাবছেন, সেটা ভুল ভাবছেন। সামান্য কিছু কথা বলে তারপর ভিডিওটা শুরু করছি। একটু বিশ্বের দিকে নজর দিয়ে দেখুন তো। আমেরিকা ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে, ইউরোপিয়ান কান্ট্রি অস্ত্র দিয়ে সাহায্য করেছে ইউক্রেনকে। বিভিন্নভাবে রাশিয়ার উপর প্রতিবন্ধ লাগানো হয়েছে, তাতে রাশিয়ার কিচ্ছু হয়নি, না রাশিয়ার অর্থনৈতিক ধসে পড়েছে, কিচ্ছু হয়নি। কিন্তু আমেরিকা অস্ত্র দিয়ে দিয়ে মানে থেকে গেছে। আমেরিকা এসেছে ইউক্রেনের পাশে যুদ্ধ করার জন্য। ন্যাটো সৈন্য ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে কি? করেনি তো। সিরিয়া ধ্বংস হয়ে গেছে, হয়ে গেছে কি না? এখনো কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারেনি। তারপর প্যালেস্টাইন এই উগ্রপন্থী মাইন্ডসেট নিয়ে ধীরে 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 ধ্বংস হয়ে যাচ্ছে। ইসরায়েল দখল করে নিয়েছে সম্পূর্ণ প্যালেস্টাইন। এটা ভুলে যাচ্ছেন। পাকিস্তান ওই পাকিস্তানে দাঁড়িয়ে নারায়বাজি করতে পারবে প্যালেস্টাইনের পক্ষে, কিন্তু যুদ্ধ করতে যাবে না। ইরান তারা অস্ত্র দিতে পারবে, কিন্তু
সরজমিনে যে যুদ্ধ করতে পারবে না। তো কোন দুনিয়ায় আছো বন্ধুরা? তোমরা ভাবছো তোমাদের পক্ষ হয়ে তোমার আব্বু চীন, তোমার আব্বু পাকিস্তান, তোমার আব্বু অস্ট্রেলিয়া, তোমার যে নতুন আব্বু বানিয়েছো সাউথ আফ্রিকা, এরা ভারতের বিপক্ষে গিয়ে তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে? এত সহজ? এত সহজ না ভাই, এত সহজ না। বাংলাদেশ আমার নারীর সম্পর্ক, বুঝতে পারছো? বাংলাদেশ সম্পর্কে কটূক্তি করতে আমার একটুও ভালো লাগে না। বাংলাদেশ সম্পর্কে খারাপ কিছু বলতে আমার কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু ভারত সম্পর্কেও আমি কি খারাপ কথা কিছু শুনতে পারবো? পারবো না। তাই বলছি, যা কিছু বলবেন একটু ভেবেচিন্তে বলবেন। আর এরা কেউ কিন্তু আপনাদের পক্ষে এসে দাঁড়াবে না। চায়নাও কিন্তু এখন আর ভারতের সাথে যুদ্ধ করতে চায় না। তার কারণ, সীমানায় যতই উত্তেজনা থাক না কেন, চায়নার এত বড় ক্ষমতা নেই যে ভারতের উপর অ্যাটাক করে। এখন এই সময় 1962 সাল, সেটা ছিল কিন্তু একটা খারাপ সময়। মানে তৎক্ষণ কিছুদিন আগেই, মানে কয়েক বছর আগেই দেশ বিভক্ত হয়েছিল, স্বাধীনতা লাভ করেছিল। তখন ছিল মহামারী, আর তখন ছিল হাহাকার ভারতের ভিতর, দুর্ভিক্ষ ছিল। তখন যুদ্ধ করার পরিস্থিতিতে ছিল না ভারত। ভাই, সেটা বুঝতে হবে। সেটা বুঝতে হবে যে ভারতের তখন যুদ্ধ করার ক্ষমতা ছিল না। তারপরেও তাদেরকে জবাব দিয়েছে। আমরা ভালোবাসায় বিশ্বাসী, কিন্তু আমাদের ভালোবাসায় তারা বিশ্বাসঘাতকতা করেছিল, পিছন থেকে ছুরি মেরেছিল। এসব ইতিহাস আপনাদের জানা নেই। আপনারা যে মোল্লা বাহিনী যে ইতিহাস পড়ায়, সেই ইতিহাসেই আপনারা বিশ্বাস করেন, কিন্তু সঠিক ইতিহাস আপনাদের জানা নেই। সম্পূর্ণ তিব্বত গিলে খেয়েছে চায়না। এখন আমেরিকা পার্লামেন্টে এই চায়নাকে ধমকি দিয়েছে যে তিব্বত খালি করো, তিব্বতকে আজাদ করো। এই কথাটা মনে রাখবেন। এখন যদি চায়না যুদ্ধে জড়ায় না, চায়নার সাথে 14টা কান্ট্রির সীমানা নিয়ে অশান্তি রয়েছে। এখন একবার যুদ্ধ লাগলে বাকি দেশগুলো কি করবে? তারা কি হাতে চুরি পরে বসে থাকবে নাকি? তারা কিছু করবে না। আর তাদেরকে করানোর জন্য ভারত আসে, সাপোর্ট করবে। চায়নায় যে মুসলমান রয়েছে সিনজিয়াং প্রান্তে, সেই মুসলমানদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে, সেখান থেকে কিভাবে মাস্কাট ডমিনেশন করা হয়েছে, তা নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে, পাকিস্তান প্রতিবাদ করেছে। করেনি তো? তাদের তো ধর্মস্থান, তাদের মসজিদ ভেঙে দিয়েছে। করেছো একদিনও প্রতিবাদ? তোমার আব্বু ভেঙে দিয়েছে তোমার ভাইদের মসজিদ, করনি তো? কেন করবে? সেখানে কিছু বলতে পারে, ভারতে কিছু হলেই লাফানো শুরু করে দেবে। হ্যাঁ, ভারতে যদি কিছু হয় তো বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার শুরু করে দেবে। কিন্তু ওখানে কি হচ্ছে? সমস্ত মসজিদ ধ্বংস করে দিয়েছে, সেখানে কিছু নেই। তো সে যাই হোক, বাংলাদেশের যে কঠিন বার্তা দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সুদখোর, আর কি কি বার্তা দিয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবো। চলুন প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে ভারতকে আস্ত রাখবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে ভারত হস্তক্ষেপ করতে চাইলে ভারতকে অস্থিতিশীল করে দিবে বাংলাদেশ, এমনটাই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাছাড়া বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী বলেছে ভারতকে আর সুযোগ দেওয়া যাবে না, যার ফলে ভারতের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক এবং কৌশলগত সম্পর্ক তলানিতে পৌঁছাতে পারে। গত 16 বছর বাংলাদেশ পরিচালনা করেছে শেখ হাসিনা সরকার। তিনি ঢালাওভাবে ভারতের সমর্থন পেয়েছেন, এমনকি রাজনৈতিক আশ্রয়ের জন্য ভারতে পালিয়েছেন। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটা কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। ভারত শেখ হাসিনাকে সমর্থন করার বিনিময়ে সকল স্বার্থ হাতিয়ে নিয়েছে। যেমন সামরিক নীতিমালা অনুযায়ী ভারতের সমরাস্ত্র বাংলাদেশ কিনবে না এমন সিদ্ধান্ত নিলেও শেখ হাসিনা সরকার সেটি পরিবর্তন করে এবং ভারতের যুদ্ধাস্ত্র বাংলাদেশ ক্রয় করে। অথচ এই বিষয়টি নিয়ে সেনাবাহিনী পর্যন্ত সন্তুষ্ট ছিল না, কারণ ভারতের যুদ্ধাস্ত্র ক্রয় করা মানে আত্মহত্যার শামিল। পাশাপাশি শেখ হাসিনা সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে ভারতকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়েছিল। এছাড়া গোয়েন্দা নজরদারি করার জন্য রাডার সিস্টেম প্রতিস্থাপনের সুযোগ দিয়েছিল, যার ফলে বাংলাদেশের নৌসীমানায় যে কোনো আগাম তথ্য জানতে পারত ভারত। এটি কৌশলগত দিক থেকে একটি রাষ্ট্র বিক্রি করার শামিল। বাংলাদেশ থেকে গত 17 বছরে অনেক কিছু পেয়েছে ভারত, তার মধ্যে সর্বশেষ রেল করিডোর দিয়েছে শেখ হাসিনা সরকার। সুতরাং এত কিছু দেওয়ার পর শেখ হাসিনা এবং তার সরকারকে ভারত সমর্থন করবে এটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই কারণে বাংলাদেশ সরকারের পতন ভারত কোনোভাবে মেনে নিতে পারছে না, এক প্রকার তাদের হজমই হচ্ছে না, যার ফলে ভারত বহুমুখী ষড়যন্ত্র তৈরি করছে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি, যেখানে তিনি ভারতকে হুঁশিয়ার করে বলেন, ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তবে ভারতকে এর মূল্য দিতে হবে। ভারতের 7 রাজ্য বা 7 সিস্টার সেগুলো আর স্থিতিশীল থাকবে না, সেগুলোকে অস্থিতিশীল করবে বাংলাদেশ। ভারতের জন্য কৌশলগত দিক থেকে অনিরাপদ জায়গা হচ্ছে 7 সিস্টার্স। এই 7টি রাজ্যের আয়তন হচ্ছে 2,55,000 বর্গ কিলোমিটার। এই প্রত্যেকটি রাজ্য ভারত থেকে স্বাধীন হতে চাচ্ছে। এর মধ্যে কয়েকটি রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত হতে আগ্রহী। বাংলাদেশের সহযোগিতা ছাড়া এই 7 সিস্টার্সকে ভারত শাসন করতে পারবে না। শেখ হাসিনা ঢালাওভাবে মোদীকে এতদিন সমর্থন দিয়েছে, ফলে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে এই 7টি রাজ্যের স্বাধীনতা অর্জন করতে সাহায্য করবে বাংলাদেশ। এমনই মেসেজ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ পরিচালনা করার জন্য কখনো কখনো শক্তিশালী বার্তা দেওয়ার প্রয়োজন হয়, যা কখনোই অতীতের সরকার করেনি। মোহাম্মদ ইউনূসের এই একটি বার্তা মোদির ঘুম হারাম করে দিয়েছে। ভারত এখন বর্তমান সরকারকে সমর্থন জানিয়েছে, বলতে গেলে 1 নম্বরের অভিনয়বাজ। একই সঙ্গে তারা বলেছে শেখ হাসিনাকে তারা বেশি দিন ভারতে রাখবে না, তারা নাকি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে পাঠাবে এবং আওয়ামী লীগকে আরো শক্তিশালী করবে। তবে ভারতের এ ধরনের চেষ্টা ব্যর্থ হবে। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। কারণ বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক, যার ফলে ভারতকে আর খুশি করে চলতে হবে না। শুধুমাত্র মোহাম্মদ ইউনূসই নয়, আরো বেশ কয়েকজন মন্ত্রী রয়েছে যারা ভারতের গোলামি করতে রাজি নয়। এর মধ্যে রয়েছে আসিফ নজরুল। শেখ হাসিনা সরকার বাংলাদেশের সুবিধা ছাড়াই ভারতকে অনেক ফ্যাসিলিটি দিয়েছে, আর এগুলোর পরিবর্তন চান আসিফ নজরুল। এর মধ্যে রয়েছে পানি বন্টন, সীমান্ত এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপ। এই সকল অবৈধ চুক্তি বাতিল এবং সংস্কার চাচ্ছেন আসিফ নজরুল। এর পাশাপাশি সীমান্তে হত্যা হলে বাংলাদেশ জবাব দিতে দেরি করবে না। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। অথচ অতীতে ভারত নির্বিচারে সীমান্ত হত্যা চালিয়েছে, বাংলাদেশের পাল্টা কোনো জবাব দেয়নি। সীমান্তে ফেলানি হত্যার কথা তো মনে আছে, সেই ছোট মেয়েটিকে ভারতের বিএসএফ কিভাবে গুলি মেরেছিল এবং তার কাটায় ঝুলেছিল সেটা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। আগামী দিনে বাংলাদেশের কোনো সেক্টরে ভারত যদি হস্তক্ষেপ করে ভারতের হাত কেটে ফেলা হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের ক্ষমতা কতটুকু সেটা ভারত হারে হারে টের পাবে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারত কত বড় বিয়াদব বুঝতে পারছে।
বলেছেন একজন স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। ভারতের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল শেখ হাসিনার পক্ষ নিয়েছে। এই বিষয়ে কংগ্রেসের এক নেতা বলেছে শেখ হাসিনা ছাড়া ভারতের বন্ধু আর কেউ নয়, যার ফলে শেখ হাসিনার পাশে থাকবে তার দল। ভারতের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকলেও বাংলাদেশের বিষয়ে তারা একমত। ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশকে গিলে খেতে চায়। তাই আগামীতে ভারতের সাথে বাংলাদেশের সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছাবে। ভারতের পররাষ্ট্র নীতিমালা খুবই খারাপ। এই নীতিমালা পার্শ্ববর্তী দেশ কেউই পছন্দ করে না। ভারতের পররাষ্ট্র নীতি হচ্ছে জনগণের পক্ষে না থেকে কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন দেওয়া। বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে প্রচুর তেল মারে ভারত। ভারতের এই পররাষ্ট্র নীতিমালার কারণে প্রত্যেকটি পার্শ্ববর্তী দেশ তাদের প্রতিপক্ষ, যেমন নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এবার নতুন করে যোগ হয়েছে বাংলাদেশ। আর পাকিস্তানের কথা তো বাদই দিলাম। শেখ হাসিনা বলেছে তিনি অন্য কোনো দেশে যাবেন না, তিনি তার স্বামীর কাছেই থাকবেন। যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত তিনি ভারতেই থাকবেন। অন্যদিকে ভারত বিভিন্ন কৌশলে তাকে বাংলাদেশের ক্ষমতায় আবারও আনতে চাইবে। ধরবেন না কেউ জিন টাপাক দমদম নমরুদের একটা ছবি যার ফলে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকবে না। তবে ভারতের মতো বড় দেশের চাপ একা সামাল দেওয়া সম্ভব না। এক্ষেত্রে বাংলাদেশের শক্তিশালী দেশের সাহায্য প্রয়োজন হবে। বিশেষ করে চায়নার সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে। একই সাথে আমেরিকার সাথেও ব্যালেন্স করে চলতে হবে। চীনের সাথে ভালো সম্পর্ক থাকলে ভারত আগ্রাসন চালাতে পারবে না, কারণ ভারত আগ্রাসন করলে চীনের সামরিক শক্তি বাংলাদেশকে সমর্থন দিবে। শ্রীলঙ্কা বর্তমানে চীনের সামরিক শক্তির উপরে নির্ভর করে। শ্রীলঙ্কার নৌবাহিনী কন্ট্রোল করে থাকে চায়নার নৌবাহিনী। নেপালের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। নেপালে যদি চায়নার আর্মি পৌঁছায় তাহলে ভারতের 7 রাজ্য আস্ত থাকবে না। একই সাথে দিল্লির নিরাপত্তাও হুমকিতে পড়বে। সম্প্রতি মালদ্বীপে ভারতপন্থী সরকারের পতন হয়। এতে মনে করা হয়েছিল মালদ্বীপে আক্রমণ করতে পারে ভারতীয় বাহিনী। তবে চীন বলেছিল তারা মালদ্বীপকে সহায়তা করবে, যার কারণে ভারতের কোনো হুমকি মালদ্বীপের উপরে প্রভাব ফেলেনি। এখন পার্শ্ববর্তী প্রত্যেকটি দেশ ভারতের প্রতিপক্ষ। পার্শ্ববর্তী প্রত্যেকটি দেশের চোখের বিষ হচ্ছে ভারত। সব দিক দিয়ে বাংলাদেশের জনসংখ্যা, অর্থনীতি এবং সামরিক শক্তি ভারতকে টক্কর দেওয়ার মতো। পৃথিবীর অন্য কোনো দেশ যদি বাংলাদেশকে সহায়তা নাও করে, তবু পুরো বাংলাদেশ ভারত দখল করতে পারবে না। যার ফলে অন্য দেশের উপর নির্ভর না করে নিজেদের সামরিক শক্তি বাড়ানোই সব থেকে ভালো কাজ হবে। মনে রাখতে হবে ভারতের যত বেশি অস্ত্র রয়েছে তার শত্রু কিন্তু তত বেশি রয়েছে। ভারত এমন একটি দেশ যেটি দুর্বল দেশের প্রতি অনেক শক্ত অবস্থান করে থাকে আর শক্তিশালী দেশের সাথে মেয়ে মানুষের মতো চলাফেরা করে। তবে বাংলাদেশ যে কয়েকটি অস্ত্র অর্ডার করেছে সেগুলো বাংলাদেশে পৌঁছালে ভারতের আগ্রাসন অনেকাংশে কমে যাবে। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে তাহলে তাদের 7 রাজ্য আর থাকবে না, কারণ ভারত যে রাস্তা দিয়ে 7 সিস্টার্স এর সাথে যোগাযোগ করে সেই রাস্তা বন্ধ করে দিলেই 7 রাজ্যতে অস্থিরতা তৈরি হয়ে যাবে। এই 7টি রাজ্যে ভারত কারফিউ দিয়ে রাজ্য পরিচালনা করে থাকে। এই অবস্থায় বাংলাদেশ যদি সাহায্য করা বন্ধ করে দেয় তাহলে ভারতের 7টি রাজ্য স্বাধীন হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশকে চাপ দিলে নিশ্চয় বাংলাদেশ বসে থাকবে না। লুৎফুজ্জামান বাবরের সময় যে 10টা অস্ত্র 7 সিস্টারে পৌঁছাতে পারেনি, যদি এখন ভারত বেশি চাপ দেয় তাহলে 10 ট্রাকের থেকে বেশি অস্ত্র 7 রাজ্যে পৌঁছাবে। কারণ বাংলাদেশ আর ললিপপ নেই যে আসবে আর চুষে চলে যাবে। ভারত এখন খুবই বিপদে রয়েছে, কারণ আশেপাশের দেশগুলি কেউ ভারতকে সহ্য করতে পারে না। আর এটি হচ্ছে তাদের পররাষ্ট্র নীতির জন্য। ভারতকে এখন একটি সিদ্ধান্তে আসতে হবে, তারা স্বৈরাচারের পক্ষ নিবে নাকি জনগণের পক্ষ নিবে। ভারতের অবৈধ দাবি আদায়ের জন্যই ভারত স্বৈরাচারকে সমর্থন দিয়ে থাকে। তাই বাংলাদেশের মানুষকেও প্রস্তুত থাকতে হবে এগুলো মোকাবেলা করার জন্য। যারা যারা বাংলাদেশকে মন থেকে ভালোবাসেন তারা এখনই ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের একটি পণ্য বাংলাদেশে থাকবে না। যেমন ভাবে ইলিশ খাওয়া বন্ধ করে দিয়েছি সেভাবে একের পর এক জিনিস দেওয়া বন্ধ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম কিভাবে ভারতের উপর হুঁশিয়ারি বা কঠিন বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে প্রথমে আমি একটা কথাই বলতে চাই, দেখুন, এটা তো আমার কথা নয়, এটা আপনাদের কথা। আপনারা যেভাবে ভিডিও উপস্থাপনা করছেন, যেভাবে ভারতকে কালারিং করছেন, যেভাবে ভারতের উপর দোষ দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, তো তার প্রতিবাদ তো আমরা করতেই পারি, এটা তো আমাদের স্বাধীনতা আছে। যেমন আপনারা আপনাদের ভিডিও সম্পর্কে যেভাবে বলছেন, সেই সম্পর্কে ভারত সম্পর্কে যেভাবে বলছেন তার প্রতিবাদ করার ক্ষমতা তো আমাদের আছে। আমরা তো হাতে চুরি পড়ে নেই।
আর আপনারা যদি সৎ সাহস থাকে তাহলে চ্যানেলে স্ট্রাইক মারবেন না, ঠিক আছে? এটা কিন্তু আমি আপনাদের হুঁশিয়ারি করছি না। আপনি যেভাবে উপস্থাপনা করছেন, যেভাবে বলছেন, এটা কি আপনি ঠিক করছেন? ঠিক করছেন কি? এতে তো ভারত বাংলাদেশের সম্পর্ক আরো খারাপের দিকে যাবে। প্রথম কথা, নরেন্দ্র মোদী ইউনুসকে ফোন করেনি, ঠিক আছে? ইউনুস ফোন করেছিল নরেন্দ্র মোদীর কাছে। ইনফ্যাক্ট ইউনুস নরেন্দ্র মোদীকে ঢাকা সফর করার অনুরোধ পর্যন্ত করেছেন। এটা বাংলাদেশের মিডিয়ায় চলছে, দেখবেন, ঠিক আছে? যে ভার্চুয়াল বৈঠক হয়েছে তাতে নরেন্দ্র মোদী মানে ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা কিন্তু মনে রাখবেন। আর থাকলো হুঁশিয়ারি আর কঠিন বার্তা দেওয়ার কথা। বাংলাদেশের গুর্দায় এত শক্তি হয়নি, এত হয়নি যে সে ভারতকে হুঁশিয়ারি দেবে, কঠিন বার্তা দেবে। প্রথম কথা হচ্ছে, ভাই, ইলিশ আমরা খাবো না, ইলিশ আমাদের লাগবে না। আর ইলিশ না খেলে কি ভারতের জনগণ মরে যাবে, পশ্চিমবাংলার মানুষ মরে যাবে? এটা আপনারা ভাবছেন? আসলে কতটা মূর্খ না হলে এই ভাবনাটা আসে মাথায় যে ইলিশ খাওয়া বন্ধ হয়ে গেছে, তারপর এক একটা করে পণ্য দেওয়া বন্ধ হয়ে যাবে ভারতকে, ভারতে শুরু হয়ে যাবে ভুকমারি। আচ্ছা, বাংলাদেশের এই বন্ধুটিকে আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশ আমাদের কি কি পণ্য দিয়ে থাকে? একটু লিস্ট করে বাতাবেন তো, একটু বলবেন যে সেগুলো না পেলে ভারতের মানুষ মরে যাবে, ভারতে একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে। এই ভাবনাগুলো আপনাদের আসে কোথা থেকে? কোথা থেকে আসে? ভারত আপনাদেরকে কি কি দিয়ে থাকে সেটা একবার একটু ভাবুন তো। ডাল, চাল, মরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, মশলা, চিনি, লবণ, কেরোসিন, ডিজেল, গার্মেন্টসের ভারী যন্ত্রাংশ, গার্মেন্টস মেশিনারি, কটন, চামড়া, আরো বিভিন্ন ধরনের সামগ্রী বাংলাদেশে রপ্তানি করে থাকে ভারত। যাদের চুলা জ্বলে না ভারতের দ্রব্য ছাড়া, তাদের আবার বড় বড় কথা। আমরা যদি রপ্তানি করা বন্ধ করে দিই, বাংলাদেশের অবস্থা কি হতে পারে একবার ভেবে দেখেছ? বর্তমান সময় বাংলাদেশের যে মুদ্রা, তার যে গ্রাফ সেটা নিচের দিকে চলে যাচ্ছে। আর বাংলাদেশের যে দ্রব্যমূল্য, তার গ্রাফ ঊর্ধ্বমুখী। আরে ভাই, ভিডিও বানানোর আগে আগে বাংলাদেশ সম্পর্কে রিসার্চ তো করো, বাংলাদেশ সম্পর্কে আগে জানো, তারপরে ভিডিও তৈরি করো। ভারত বাংলাদেশের মধ্যে বিশাল একটা অঙ্কের আমদানি আর রপ্তানি হয়ে থাকে। ভারত 2 বিলিয়ন মার্কিন ডলারের দ্রব্য আমদানি করে, আর ভারত 14 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বাংলাদেশে বিক্রি করে, বাংলাদেশে রপ্তানি করে। তো ভারত যদি 14 বিলিয়ন থেকে 2 বিলিয়ন বাদই দিলাম, 12 বিলিয়ন মার্কিন ডলারের যে পণ্য বাংলাদেশ ভারত থেকে আমদানি করে থাকে, এটাই যদি আমরা রপ্তানি করা বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশের কি অবস্থা হতে পারে একটু ভেবে দেখবেন। আপনি যে পণ্যটা আপনাদের বাড়ির পাশের দোকান থেকে কিনবেন, আর সেই পণ্যটা যদি আপনাদের
বাড়ির থেকে আরো 5 কিলোমিটার দূরে যে কিনতে হয়, আপনার কয়টা টাকা বেশি লাগবে? আপনারা ভাবছেন যে ভারত থেকে নেব না, আমরা অন্য দেশ থেকে নিয়ে আসবো। আরে ভাই, যতটা সহজে বলা যায় ততটা সহজ নয়। একটা দেশ বা একটা দেশের সরকার এটাই দেখবে যে কার কাছ থেকে কিনলে আমার 10টা টাকা বাঁচবে, কার কাছ থেকে কিনলে ওই দ্রব্যটা অতি সহজে অতি কম সময় আমার দেশে পৌঁছাতে পারবে, লজিস্টিক খরচটা বাঁচবে। এত হালকা দিমাগ নিয়ে চললে তো হবে না ভাই। ঠিক আছে ভাই, এখন তো শেখ হাসিনার সরকার নাই, এখন তো আপনাদের মনের ভিতর যে স্বপ্নটা ছিল যে ভারতের কোনো পণ্য বাংলাদেশে থাকবে না, বয়কট 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 করে গানা গেয়েছেন। তো এখন তো বয়কট করার কোনো দরকার নেই। আপনাদেরই পছন্দের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছে, তাকে তো রিকোয়েস্ট করলেই হয় ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক শেষ করতে, কোনো সমস্যা নেই। রাজনৈতিক সম্পর্ক শেষ করে দাও, কোনো সম্পর্ক মানে ভারতের দিক থেকে কোনো সমস্যা নেই। আমরা পাকিস্তানের সাথে কোনো রাজনৈতিক আর বাণিজ্যিক কোনো সম্পর্কই কিন্তু আমরা 2019-এর পর থেকে মানে আমাদের দিক থেকে আমরা বন্ধ করিনি, পাকিস্তানি বন্ধ করেছিল ফরমার মিনিস্টার ইমরান খান। ভারতের দ্রব্য এখনো কিন্তু পাকিস্তানে পাওয়া যায়, কিন্তু ডাইরেক্ট যায় না। তারা কিন্তু প্রথমে ভারতের দ্রব্য দুবাইতে যায়, দুবাই থেকে ওরা বেশি মূল্য দিয়ে কিনে নিয়ে যায় পাকিস্তানে, এখনো যায়, বন্ধ হয়নি কিন্তু। কিন্তু মানে বাংলাদেশও কিন্তু নেবে, কিন্তু সেটা নেবে অন্য রাষ্ট্র থেকে, ভারতের দ্রব্যই নেবে, ভারতের পণ্যই নেবে, কিন্তু সেটা অন্য রাষ্ট্র হয়ে ঘুরে যাবে। এখন তো ডাইরেক্ট যাচ্ছিল, কিন্তু এর পরে যাবে অন্য একটা রাষ্ট্র হয়ে ঘুরে, লাগবেই লাগবে। তা কিছু বলার আগে কিছু ভাববেন। আর এইরকম ধমকানো চমকানো নিয়ে আর ইউনূস ক্ষমতায় থাকতে পারবে না। আর ইউনূসের ক্ষমতা হচ্ছে মাত্র 90 দিন। বাংলাদেশে যদি সংবিধান অনুসারে সে ওখানে থাকে মাত্র 90 দিন। আর আপনারা ভাবছেন যে এই ছাত্ররা বিশাল বড় একটা অবদান করে ফেলেছে, বিশাল একটা করে ফেলেছে, কিচ্ছুই করেনি। এই ছাত্ররাই বাংলাদেশের পাবলিকের চোখের কাটা হবে, ঘৃণার পাত্র হবে, হবেই হবে, মাস্টলি। গণ অভ্যর্থন করে বৈষম্য বিরোধী উপদেষ্টা সরকার গঠন করেছে না, এ বেশি দিন থাকবে না। আর এটা সংবিধানের রুলও নেই। বাংলাদেশের যে সমস্ত পার্টি আর যারা ভাবছেন যে বিএনপি ও জামায়াত এরা বসে থাকবে, এরা বসে থাকবে 90 দিন। সংসদ ছাড়া কিন্তু কোনো রাষ্ট্র চলে না, সংসদ ছাড়া কিন্তু সেখানে কোনো আইন তৈরি হয় না। এরা আইন তৈরি করতে পারবে না, এরা সংসদ চালাতে পারবে না। সংসদ চালাতে গেলে ভোটাভুটির দরকার আছে, সেখানে মানে যৌক্তিক তর্ক হয়, তার মাধ্যমে আইন তৈরি হয়, তারপর দেশের নীতিমালা তৈরি হয়। অত সহজ না। এই উপদেষ্টা সরকারের বৈধতা মাত্র 90 দিন বাংলাদেশের সংবিধান অনুসারে। সংবিধান পড়বেন, তারপরে আসবেন। এরা যদি মনে করে আমরা 5 বছর 10 বছর ক্ষমতায় থাকবো, অসম্ভব। আর যদি সেটা থাকে তাহলে এরাও স্বৈরাচারী। অসাংবিধানিক ভাবে যদি এরা 5 বছর সরকার চালাতে চায়, তাহলে এরাও স্বৈরাচারী হবে, এরাও চোখের কাটা হবে। আর যারা মনে করছেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের আর কোনো মাথা নেই, তাহলে সেটা ভুল ভাবছেন। সময় আসুক, সব দেখতে পাবেন, বুঝতে পারবেন। আর শুনুন, যদি সৎসাহস থাকে তাহলে চ্যানেলে স্ট্রাইক মারবেন না। যদি ভিডিওটা ভালো না লাগে রিমুভ করে দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু স্ট্রাইক মারবেন না। কেন বলছি দেখুন, আপনারা যদি ভারতের দিকে এরকম আঙুল তোলেন না, তো দেখবেন যে এই 3টি আঙুল, এই 3টি আঙুল আপনার দিকে রয়েছে। এই জন্য বলছি,
আঙুল তুলবেন না। আমি চাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক মধুর হোক, আরো গাঢ় হোক। ট্রানজিস্ট নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, সেভেন সিস্টার নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। ভাই অত সহজ না, অত সহজ না। একটু আস্তে, এত উত্তেজনা হলে হবে না তো, এত খুশি হলে হবে না তো। সময় তো এখনো পড়ে রয়েছে। সেভেন সিস্টার দখল করার পরে সে খুশিটা দেখাতে হবে না? এত জলদি জলদি খুশি করলে হবে? এত আনন্দ করলে হবে? আবার তো বাংলাদেশিদের পৈশাচিক আনন্দ হয়ে যায় অল্পতেই, অল্পতেই পৈশাচিক আনন্দ হয়ে যায়। তো এই আনন্দ এত সহজে করলে হবে না, একটু বাঁচিয়ে রাখুন। সেভেন সিস্টার দখল হয়ে যাক, বাংলাদেশের ভেতরে আসুক, বাংলাদেশ দখল করুক, তারপরে করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। নমস্কার।